সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে নেতাকর্মীদের ভিড়। কিছুক্ষণের মধ্যেই মূল আনুষ্ঠানিকতা তুলে ধরা হবে সংস্কার আর পিআর পদ্ধতি সহ 7 দফা দাবি। আমরা পিআর পদ্ধতিতে একটি নির্বাচন চাই। আল্লাহর এই জমিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আসছি। জুলাই পদযাত্রার 19তম দিনে কক্সবাজারে এনসিপি শহরে পথসভা শেষে শহীদদের কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে দলটির। সংস্কারের অঙ্গীকার থাকবে জুলাই সনদে, ঘোষণাপত্রে থাকবে অভ্যুত্থানের স্বীকৃতি। দুটোতেই রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একটা লেভেলে মানে স্তরে আমাদের ঐক্যমত দরকারি, সনদের ক্ষেত্রে, ঘোষণার ক্ষেত্রে, এবং এই দুই প্রক্রিয়া ছাড়া শূন্যতা কিন্তু অনেকটা রয়ে যেতে পারে। চব্বিশের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ গোটা দেশ। ক্ষমতা টিকিয়ে রাখতে হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি, রাতে জারি হয় কারফিউ। গোপালগঞ্জে দিনভর শিথিল থাকবে কারফিউ। রাত 8টায় নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে জনজীবন। গণঅভ্যুত্থানে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় মরদেহ। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। শহীদদের সন্তানের স্মৃতি আঁকড়ে দিন কাটছে পরিবারগুলোর। ওষুধ আনতে গিয়ে এখন ওষুধ আনতে আনতে আনি শুনে যে না এখানে নাই, আমার ছেলে মারা গেছে। হাটে যাইতে এগুলো মনে পড়ে, আব্বু তুমি কোথায়? মার্কিন শুল্ক হার সহনীয় করতে নড়ে চড়ে বসেছে সরকার। আলোচনা চলছে অংশীজনদের সাথেও। ক্ষমতার নানা দিক তুলে ধরতে চায় বাংলাদেশ। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে কানায় কানায় পূর্ণ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। লাখো নেতাকর্মী আর সমর্থকদের ঢল সমাবেশ স্থল ছড়িয়ে অবস্থান নিয়েছে আশেপাশের এলাকাতেও। সকাল 10টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরুর পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে সমাবেশের মূল কার্যক্রম। আর এরই মধ্যেই সমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দীর্ঘ সময় পর সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। শুক্রবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দেন। জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে এই সমাবেশ। আমরা পিআর পদ্ধতিতে একটি নির্বাচন চাই, একটা আমাদের ধপা রয়েছে। আমাদের জাতীয় সমাবেশটা একটা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। এই প্রোগ্রাম গোটা ফ্যাসিস্টদের জন্য এবং ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মাথাচাড়া দিতে চায় তাদের জন্য এটা একটা বড় বার্তা হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন হবে ইনশাআল্লাহ। আমরা পিআর সিস্টেম, সংগ্রামে লোকাল গভর্নমেন্ট ইলেকশন এবং একটি সত্যিকার সংস্কারের পরে একটি সুষ্ঠু নির্বাচন আশা করি। খুব বেশি সময় বাকি নেই, কারণ দুপুর 2টায় মূল সমাবেশ শুরু হবে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে মঞ্চে কি কর্মসূচি চলছে আমাদেরকে একটু জানাবেন। কলি আমরা দেখেছি সকাল থেকেই আসলে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু চলছে। এবং শুধু যে এই সোহরাওয়ার্দী উদ্যান তা নয়, পুরো ঢাকা শহর এবং ঢাকা শহরের একাংশই আমরা বলতে পারি যে আজকে জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের উপস্থিতিতে মুখরিত হয়ে আছে। এবং এই মুহূর্তে আসলে সাংস্কৃতিক পরিবেশনা চলছে। সকাল থেকেই আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এখানে কেউ কেউ সঙ্গীত পরিবেশনা করেছেন এবং এছাড়া আরও বিভিন্ন যে ঢাকা শহর ছাড়াও
বাংলাদেশের 64 জেলায় বিভিন্ন ধরনের যেসব সাংস্কৃতিক যেসব উপাদানগুলো রয়েছে সে উপাদানগুলো কিন্তু আজকের এখানে তুলে ধরা হয়েছে। এবং আমি যদি চারপাশটা একটু দেখাই, আমি একটু দেখাতে চাই যে চারপাশে আসলে ঠিক কী পরিমাণ অবস্থা এবং কী পরিমাণ আসলে যে মানুষজনের যে সমাগম, এটি আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে। এবং তাদের যে 7টি দাবি, সেই 7টি দাবির কথাই কিন্তু একটু পরপর আসছে এবং একটু পরপর তারা স্মরণ করিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন। এবং যার মধ্যে এবং তারা কিন্তু বারবার জোর দিচ্ছেন সংস্কারের উপর, যে প্রয়োজনীয় সংস্কার না করে কিন্তু আসলে কোনো নির্বাচন হতে পারবে না। এবং সেই নির্বাচন সংস্কারবিহীন নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচনের বিরোধী জামাত। এবং তারা বলছেন, এখানে যারা এসেছেন, যারা মূল মঞ্চে এসে যারা কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, তারাও বলেছেন যে আসলে গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে সেই নির্বাচনটি হতে হবে প্রয়োজনীয় সংস্কার শেষ করার পর, তার আগে কোনো নির্বাচন নয়। এবং শুধু যে এখন এরকম অবস্থা এই সোহরাওয়ার্দী উদ্যানে, তাও কিন্তু নয়। আমরা দেখেছি যে আসলে গতকালকে রাত থেকে আসলে কি পরিমাণ নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল এবং কি পরিমাণ উপস্থিতি ছিল। এবং আমরা বলতে পারি যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসবেন এবং বক্তব্য দিবেন, তখন এই জনসমাগম আরও বড় রূপ ধারণ করবে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তানভীর, আপনাকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির 19তম দিন আজ কক্সবাজারে এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বেলা 12টার পর পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। কক্সবাজারের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রায় যোগ দেন এনসিপির সিনিয়র নেতারা। জেলায় বাস টার্মিনাল থেকে শুরু হয়েছে এই পদযাত্রা কর্মসূচি। পদযাত্রার শেষে পাবলিক লাইব্রেরি মোড়ে অনুষ্ঠিত হবে পথসভা, আর সেখানে এনসিপির নেতারা তাদের বক্তব্য তুলে ধরবেন। এরপর কক্সবাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারা। কক্সবাজারের কর্মসূচি শেষ করে এনসিপির নেতারা যাবেন বান্দরবান জেলায়, সেখানে আবু সাইদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা শেষে জেলার আবু সাইদ চত্বরে বান্দরবান ট্রাফিক মোড়, বাজার এবং চৌধুরী মার্কেট এলাকায় পদযাত্রা করবে এনসিপি। সেখানে তারা যাবেন এবং এই বিষয়ে আরো তথ্য জানবো। কক্সবাজার থেকে সহকর্মী আখলাখুস সাফা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সাফা, এনসিপির পদযাত্রা কখন বের হবে জানাবেন? কক্সবাজারে আর কি কি কর্মসূচি রয়েছে দিনভর, তাদের সেই তথ্য আমাদেরকে একটু জানাবেন। কলি, পদযাত্রা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। ঠিক যখন দুপুর 12টা সেই সময়ই কক্সবাজারের যে বাস টার্মিনাল এলাকা আছে, সেই বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয় এবং তার আগেই কিন্তু কক্সবাজার এবং আশপাশের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে এনসিপির যে নেতাকর্মী এবং সমর্থকরা তারা সেই বাস টার্মিনাল এলাকায় কিন্তু তারা জড়ো হয়েছিলেন। এবং সেখান থেকে পদযাত্রাটি যখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় যে নেতারা আছেন তারা যখন রিক্সে পৌঁছান, তখন থেকেই কিন্তু পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি এখন জেলা প্রাণী সম্পদ কার্যালয় কক্সবাজারের ঠিক কাছাকাছি অথবা সামনের এই জায়গাটিতেই রয়েছে। এবং এর পদযাত্রাটি যাচ্ছে এখানকার যে পাবলিক লাইব্রেরি, সেই পাবলিক লাইব্রেরি চত্বরে, এবং সেখানে একটি পথসভা হবে। এবং সেই পথসভায় নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা যারা তারা বক্তব্য রাখবেন। আপনি জানেন যে এরই মধ্যে পুরো দেশের বিভিন্ন যে এলাকাগুলো তারা ঘুরেছে, সেই সব এলাকায় তারা কিন্তু ঠিক এইভাবেই পদযাত্রা এবং পথসভা যেটি, সেই পথসভা করে এসেছে। এবং যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে কক্সবাজারে আমরা সকাল থেকে এবং গতকাল মধ্যরাত থেকেই কিন্তু দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে পুরো এলাকার এবং তাদের যে যাত্রা, সেই যাত্রার নিরাপত্তাটা নিশ্চিত করা হয়েছে এবং বেশ নিরাপদ অবস্থাতেই কিন্তু এখনো পর্যন্ত চলছে। যেহেতু গোপালগঞ্জ ইনসিডেন্টের পরে এই নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই কিন্তু দেখা হচ্ছে। আমরা দেখছি কক্সবাজারের যে পথসভা, সেই পথসভাটি শেষ করে দুপুর নাগাদ এখানে যে এনসিপি নেতারা তারা যাবেন হচ্ছে জুলাই শহীদ যারা আছেন, কক্সবাজারে 4 জন শহীদ হয়েছিলেন, সেই জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন। এবং সেই কবর জিয়ারতের পর বান্দরবানের উদ্দেশ্যে এই যে পদযাত্রা, সেই পদযাত্রাটি রওনা দেবে। এবং সেখানে একটি পদযাত্রা এবং আরও একটি পথসভার কথা রয়েছে, যেটি বান্দরবানে অনুষ্ঠিত হবে। এবং এরপর কিন্তু এনসিপির এই দল তারা কিন্তু আজ আবার বান্দরবান থেকে চট্টগ্রামে ফিরে আসবে। এখন পর্যন্ত এটাই হচ্ছে কর্মসূচি। এবং
যে এই যে আয়োজনগুলো আছে, অর্থাৎ এই যে পদযাত্রা, এই পদযাত্রা থেকে কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে যে অবস্থান এবং জুলাই আন্দোলনে এনসিপির যে নেতাকর্মীরা যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তারা সেই আন্দোলনের জায়গাটি মনে করিয়ে দিতে চান মানুষকে, এবং ফ্যাসিবাদ বিরোধী যে একটি ঐক্য, সেই ঐক্যের ডাক কিন্তু দিচ্ছেন এই সবগুলো কর্মসূচি। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আইনি স্বীকৃতি পাবে জুলাই গণঅভ্যুত্থান, আর জুলাই সনদ হবে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সংস্কারের অঙ্গীকার। দুটোই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ঘোষণাপত্র আর সনদ দুটোতেই দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ঘোষণাপত্র হলো সেই নথি যেখানে আন্দোলন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা থাকে। বিপ্লব বা অভ্যুত্থানের পর এটি একটি আইনি স্বীকৃতি। আর জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত তা উঠে আসবে জুলাই সনদে। জুলাই অভ্যুত্থানের পর 1 বছর পেরিয়েছে, এখনো হয়নি ঘোষণাপত্র। সরকারিভাবে চলছে এর কাজ, মতামত নেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর। 5 আগস্ট থেকেই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলছেন, দেরিতে হলো দরকার বিপ্লব বা অভ্যুত্থানের এ স্বীকৃতি। প্রপার লিখিত আকারে রিকগনিশন দিতে হবে। দিয়েছি আমরা এখনো? না বিপ্লবকে দিয়েছি, না অভ্যুত্থানকে দিয়েছি। তাহলে আছে কি করে? এই যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো ফাংশন করছে, এই মুক্ত পরিবেশ পেল কোথা থেকে? তা বলারও তো একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে এই সার্কামস্টেন্সেসে এইভাবে আজকে আমরা আলোচনায় বসছি। না আলোচনা বসার সুযোগ ছিল? ঐকমত্য কমিশন হতো, ইউনিট সরকার ফাংশন করতে পারত, বর্তমান প্রধান বিচারপতি হতে পারতেন। কোন সার্কামস্টেন্সেসে, কোথায় লিখেছেন সেটা লেখা হয় নাই। এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রায় শেষ দিকে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত দলগুলো। দ্বিমতগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। এখান থেকেই তৈরি হবে জুলাই সনদ। রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, ঘোষণাপত্র আর সনদ দুটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ। একটা না একটা লেভেলে স্তরে আমাদের ঐক্যমত্য দরকারি, সনদের ক্ষেত্রেও ঘোষণা ক্ষেত্র। এবং এই দুই প্রক্রিয়া ছাড়া আমরা কিন্তু আমাদের এই যে শূন্যতা এবং যে অর্থে গণঅভ্যুত্থান করা হয়েছে সেই অর্থপূর্ণ হবে না, এবং এই শূন্যতা কিন্তু অনেকটা রয়ে যেতে পারে। আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের মতে, ঘোষণাপত্র আর সনদ দুটোই হতে হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে। রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যবদ্ধ ঘোষণাটাই হচ্ছে জুলাই সনদ। এটা তাদের জন্য একটা অকাট্য দলিল হিসেবে বিবেচিত হবে। যারাই পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারা এই বেসিক জিনিসগুলোর বাইরে তারা যাবে না। বিদ্যমান সংবিধানে কিন্তু একটা তফসিল আছে, যেখানে জরুরি অবস্থা সম্পর্কিত এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিধানাবলী করা যায়। যদি প্রকৃতপক্ষে সমস্ত রাজনৈতিক দল যদি জুলাই ঘোষণাপত্র দেয়, তাহলে সেটা একটা জরুরি মেজার হিসেবে সংবিধানের ওই অংশে অন্তর্ভুক্ত করা সম্ভব। চলতি জুলাই আগস্টের মধ্যেই ঘোষণাপত্র আর সনদ প্রস্তুতের আশা অন্তর্বর্তী সরকারের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 19 জুলাই ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়। দিনভর সংঘর্ষে এদিন দেশজুড়ে নিহতের সংখ্যা দাঁড়ায় 30 জনে। কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে ফুঁসে উঠে ছাত্র জনতা। বুলেটের জবাব দিতে একাঠা গোটা জাতি। বিক্ষোভ দমাতে মরিয়া স্বৈরাচারও। ক্ষমতা টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় ক্যাডারদের সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়, এমনকি হেলিকপ্টার থেকেও ছোড়া হয় গুলি। সব মিলিয়ে বিভীষিকার শহরে পরিণত হয় পুরো ঢাকা। রাত 12টা থেকে জারি হয় কারফিউ। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। 19 জুলাই 2024 রাজধানীর বাতাসে বারুদের গন্ধ, টিয়ারশেলের ধোঁয়ায় টিকে থাকা দায়। সড়কগুলো দেখলে মনে হবে যেন এক বিধ্বস্ত জনপদ। ঢাকার রামপুরা, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, কুড়িল, মহাখালী, উত্তরা, প্রতিটি পয়েন্টেই একই চিত্র। রাজপথ থেকে আন্দোলনকারীদের হঠাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। নির্বিচারে চালানো হয় গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। যেন এক যুদ্ধ পরিস্থিতি। আতঙ্ক, উৎকণ্ঠা আর গুজবের নগরীতে পরিণত হয় দেশ। গুলশান 1-এ ইট পাটকেল নিক্ষেপের পর দুটি বেসরকারি ভবনে ভাঙচুর করা হয়। মহাখালীতে রেল ও সড়ক অবরোধ করে দুটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। এছাড়া নিউ মার্কেটে পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়া হয়।
এদিন সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যাত্রাবাড়ি এলাকায়। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশ বিজিবির অ্যাকশনে প্রকম্পিত হয় গোটা এলাকা। হতাহতের ঘটনাও ঘটে, তবে রাতে সংঘর্ষের মাত্রা বাড়ে কয়েক গুণ। পুলিশের সাথে থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। একই সময়ে হামলা চালানো হয় স্বৈরাচারের মুখপাত্র হিসেবে পরিচিত বিটিভিতেও। মালিবাগ রেলগেট এলাকা থেকে রামপুরার বিটিভি ভবন পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের পুরোটা জুড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। চলমান আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষুব্ধ তারা। সারা দেশ থেকে যখন হতাহতের খবর আসতে থাকে, তখন আর ঘরে বসে থাকেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। জীবন তুচ্ছ করে যুক্ত হয় আন্দোলনে। তাদের দমাতে কুড়িলে হেলিকপ্টার থেকে টিয়ারশেল ছড়ে র্যাব, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টাও করে তারা। ঢাকার আরেক প্রান্ত উত্তর এলাকায় এদিন ব্যাপক সহিংসতা হয়, যাতে হতাহতের সংখ্যাও নেহায়েত কম নয়। রাজধানীর মোহাম্মদপুরেও পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে দিনব্যাপী। সকাল থেকেই একের পর এক মরদেহ পৌঁছাতে থাকে ঢাকা মেডিকেলের মর্গে। নিহত ৩০ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ছিল যাত্রাবাড়িতে, মোট ৫ জন। শতাধিক আহতের মধ্যে অনেকে ভর্তি হয় ঢামেকে, বাকিরা শহরের অন্যান্য হাসপাতালে গোপনে চিকিৎসা নেন। এর মাঝেই হুঙ্কার দিয়ে ওঠেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হুঁশিয়ারি দেন সকল বিশৃঙ্খলাকারী ও তাদের সহায়তাকারীদের আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলনে বিএনপি জামায়াত ভর করেছে। শেখ হাসিনা বাধ্য হয়ে গুলি ও কারফিউর নির্দেশ দিয়েছেন। অপরদিকে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজেই দায়ী। শিক্ষার্থীদের আন্দোলন এখন রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে গণনির্যাতনের কেন্দ্র হিসেবে মেনে নিব না। সকালে জাদুঘরের সামনে সন্তানদের পাশে অভিভাবক ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন অভিভাবকরা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তারা। রাজধানী জুড়ে বন্ধ ছিল ইন্টারনেট ও যান চলাচল। এদিন রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা দেয় সরকার। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে ১৪ দলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা। ওই রাতেই দেশ জুড়ে কারফিউ ও সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। বিষয়টি নিশ্চিত করেছে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট বাজারে বাড়ছে লোক সমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও রয়েছে ক্রেতাদের ভিড়। গণপরিবহনও চলাচল করতে শুরু করেছে। এর আগে গত বুধবার এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষের পর জারি হয় কারফিউ। কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়। আমরা এমন শান্তিপূর্ণ জিনিস চাই যে সবাই নিরহ মানুষ, যারা দিনমজুরি খেটে খায় মানুষ, এটা কাজে কর্মে বেরোতে পারে, রাস্তাঘাটে বেরোতে পারে। আজকে যে আপনার কার্ফিউ ছাড়িয়েছে, আছে কার্ফিউ ছাড়লেও যাত্রী না রোডে, যাত্রী না থাকার কারণে তো এগুলো 150 টাকা আমরা সকাল 7টার সময় বার হয়ে যায়। গোপালগঞ্জের সবশেষ খবর জানবো সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। মুন্না, কারফিউ শিথিলের পর সার্বিক চিত্র কেমন দেখছেন? স্বাভাবিক হতে শুরু করেছে কিনা জনজীবন? আর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের আটকের সংখ্যা আরো বেড়েছে কিনা সেই তথ্য থাকলেও জানাবেন। গোপালগঞ্জে গত বুধবার যে ঘটনা ঘটেছে, এরপর থেকে গোপালগঞ্জ, আপনি জানেন যে গোপালগঞ্জে উত্তপ্ত, সর্বত্রই উত্তপ্ত গরম অবস্থা, তো মানুষের মধ্যে শঙ্কা, সব মিলিয়ে জারির পর থেকে আজকে যখন সকাল ৬টা থেকে রায়সীমা শিথিল করা হয়েছে, তারপর থেকে স্বাভাবিক হওয়া শুরু করেছে জনজীবন।
কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। আর শনিবার গোপালগঞ্জে সাধারণ ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় দু একটি দোকান খোলা রয়েছে, কাঁচা বাজার খোলা রয়েছে। আর সার্বিক পরিস্থিতি যদি বলেন তাহলে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সাধারণ যারা শ্রমজীবী রয়েছে তারা রাস্তায় বেরিয়েছে রিক্সা ভ্যান নিয়ে, যেভাবে রাস্তায় লোকজন না থাকে তাদের সেভাবে রোজগার হচ্ছে না, এমনটি তারা অভিযোগ করেছে যে তাদের আসলে গত 3 দিন তারা কোনো রোজগার করতে পারেনি, এটি তাদের সমস্যা। আর সর্বশেষ আমি কিছুক্ষণ আগে গোপালগঞ্জ সদর থানা ওসির সাথে কথা বলেছি। ওসি আমাকে জানিয়েছেন যে নতুন করে তারা 44 জন গ্রেফতার হয়েছে। এই নিয়ে ওসির সাথে কথা বলেছি, করে তারা 44 জন গ্রেফতার হয়েছে। এ নিয়ে সর্বমোট 208 জনকে গ্রেফতার করা হলো। ধন্যবাদ আপনাকে মুন্না। গোপালগঞ্জে নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি, প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে, এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ ময়নাতদন্ত হচ্ছে। এদিকে 3rd টার্মিনাল কবে চালু হবে তা নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, 3rd টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনের জনবল কেমন লাগবে তা দেখার জন্য এসেছেন তিনি। কয়েকটাতে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। সাধারণ বিষয়টা তো ওখানেই দেখতে পারতেন। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে। 19 জুলাই 2024 এদিন উত্তাল রংপুরে গুলিতে শহীদ হয়েছিলেন 4 জন, যার মধ্যে রয়েছেন শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং পথচারী। পোস্টমর্টমে ছাড়াই দাফন করা হয়েছিল সব মরদেহ। মামলা হলেও নেই অগ্রগতি। পরিবারের সাথে কথা বলে আরও জানাচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। আবু সাইদ হত্যার 2 দিন পর রংপুরের মরাণ মোড়ে আন্দোলনের সময় গুলিতে নিহত হন অটোচালক মানিক মিয়া। আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 19 জুলাই 2024 সিটি বাজারের সামনে ছাত্র জনতার বিক্ষোভে বাধা দেয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুরু হয় নির্বিচারে গুলি। প্রাণ হারান কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, বৌরানী জুয়েলার্সের ম্যানেজার মুসলিম উদ্দিন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ও শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। মরদেহগুলো নেওয়া হয় মেডিকেলে। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল টিম যমুনা। মারা গেল, অকাল মৃত্যু, 2টা ছোট ছোট বাচ্চা, বেশি বয়স হয় নাই। মেরাজুল ইসলাম যুগ্ম পড়া বাসা, আমার ভাগনা। উনি আসে কি সম্ভব? এখানে ওরা কি আসবে? মারছে যাকে তাকে, সে কি আসবে? উনি পরে মরদেহগুলোর ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করে মেডিকেল কর্তৃপক্ষ। আদালতের দ্বারস্থ হন স্বজনরা। গেল বছরের সেপ্টেম্বরে কবর থেকে উত্তোলন করা হয় মরদেহগুলো। এখান থেকে ওখানে 2 তলা 3 তলা 4 তলা একবার এক জায়গায় নিয়ে যাচ্ছে লাশটাকে। মানে তারা কোনোভাবে, যদি আমরা তো পিছিয়ে ছিলাম এই লাশের, আমরা নিতে দিতে চাইতেছিলাম না, তারা কোনোভাবে যদি লাশটাকে রুমে নিতে পারতো তো লাশটা কিন্তু আমাদেরকে দিত না। একটু দেখলো, দেখার পরে বাইরে হলে 3 জনে ওষুধ আনতে গেল। ওষুধ আনতে গিয়ে এখন ওষুধ আনতে আনি শুনে যে না, এখানে নাই, আমার ছেলে মারা গেছে। আওয়ামী লীগেরা ধাওয়া দিচ্ছে, মনে করেন তারা হুড়া কোনো কিছু করতে দিতেছে না। স্বজন হারানোর কষ্ট নিয়ে এখন দিন কাটছে পরিবারগুলোর। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। শুরু হয়নি বিচার কার্যক্রম, বাড়ছে হতাশা। আমাদের শোকাহত অবস্থায় নিয়ে যারা মামলা দাঁড় করাইছে, কিন্তু তারা আমাদের আপনজনদের নাম ঢুকে দেয়। এ কারণে আমাদের মামলাটা সিআর হিসেবে আছে, কিন্তু এখন আমাদের মামলাটা তদন্ত সাপেক্ষে চলতেছে না। দোষী যারা আছে সবাইরে আমি বিচার চাই। এসব ঘটনায় 6টি হত্যা মামলা করা হয়, আসামি অনেকে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার মাত্র 27 জন। এর মধ্যে 4টি মামলা তদন্ত করছে সিআইডি। তারা যে বিষয় এক্সপার্ট, আমরা সেভাবে তাদেরকে নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক করতেছি। তো আমাদের মামলার যথেষ্ট অগ্রগতি আছে। নগরীর সিটি বাজারের ঠিক এই এলাকাটিতেই আজকের দিনে গুলিতে নিহত হয়েছিলেন 4 জন। ওইসব মামলার অগ্রগতি
1 বছরেও মেলেনি। উল্টো উদ্বেগের বিষয় ওই সব মামলা থেকে এরই মধ্যে কোর্ট হলফনামা করে নাম কর্তন করে নিয়েছেন পুলিশের অনেক কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। 1 বছরেও কান্না থামেনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত কলেজ ছাত্র তানভীরের মা বাবার। ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন তারা। কক্সবাজার থেকে চট্টগ্রাম পাঠিয়েছিলেন ভালো পড়ালেখার জন্য। স্বপ্ন ছিল পরিবারের হাল ধরবে, কিন্তু বাড়ি ফিরল গুলিবিদ্ধ নিথর দেহ। এখনও সন্তান হত্যার বিচার না পেয়ে হতাশ পরিবারটি। কক্সবাজারের মহেশখালী কালারমার ছড়ার বাসিন্দা বাদশা মিয়া, পেশায় পান বিক্রেতা। তার বড় ছেলে তানভীর লেখাপড়া শেষে বড় চাকরি করবে এমন আশায় চট্টগ্রাম শহরের আশেকান আউলিয়া ডিগ্রি কলেজে ভর্তি করান। 24-এর গণঅভ্যুত্থানে নিহত হওয়া ছেলের কথা বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন হতভাগ্য বাবা। 1 বছর পরও এখনো হত্যার বিচার না হওয়ায় হতাশ তিনি। হাঁটে যাইতে এগুলো মনে পড়ে, আব্বু তুমি কোথায়? বিশাল কোথায় পাবো? বিচার হলে আজ একটা আসামি ধরে না, 30 জন মামলাতে আমাদের ছেলের আসামি হয়েছে, একটা আসামি ধরে না। দেশকে নিয়ে তানভীরের যে স্বপ্ন তা পূরণ হবে এমন আশা তার সহযোদ্ধাদের। হারানো যে গণতন্ত্র সেটা পুনরুদ্ধারের জন্য কোটা বিরোধী আন্দোলনে সে ঝাঁপিয়ে পড়েছিল। রাজপথে আন্দোলন করেছি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে। তখন তানভীর ছিল আমাদের সহযোদ্ধা। তানভীর সিদ্দিকে প্রাণ দিয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী দিনে তাদের এই স্বপ্নগুলো পূরণ করব। রাষ্ট্রটা সংস্কার হোক, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক। 3 ভাইয়ের মধ্যে তানভীর ছিলেন সবার বড়। কথা ছিল পরিবারের হাল ধরবেন, কিন্তু তা আর হয়নি। নিহত হয়েছে, শাহাদত বরণ করছে, তাদের কারো বিচার এখনো শুরুই করতে পারে নাই, শেষ করা তো দূরের কথা। তানভীরের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা এবং সকল শহীদদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। 2024 সালের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তানভীর সিদ্দিকী। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ। দুপুরের বাংলাদেশে আরো একটা বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। রংপুর মহানগরীর সিওবাজার এলাকায় একটি এলপি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেব সহকর্মী সরকার মাঝারুল মান্নানের কাছ থেকে। মাঝার, বিস্ফোরণের সূত্রপাত কিভাবে হলো আর আহত যারা আছেন তাদের কি অবস্থা একটু আমাদেরকে যদি বিস্তারিত জানাতেন। কলিজের তথ্যটি যদি দিতে চাই, যারা হাসপাতালে আছে তার মধ্যে বার্ন ইউনিটে 10 জনকে ভর্তি করা হয়েছে এবং সেখানে একজনের মারা যাওয়ার খবর আমাদের কাছে আছে। তিনি আমরা সম্ভবত জেনেছি যিনি এখানকার যিনি ইঞ্জিনিয়ার, যিনি এই যে বয়লারটি যিনি মানে ঠিকঠাক করছিলেন, তিনিই হচ্ছেন মারা গেছেন, এরকমটি আমরা শুনেছি। তবে তার নাম আমরা এখনো জানতে পারিনি। আমি যদি আপনাকে তথ্যটি দিতে চাই, এই যে রংপুর মহানগরীর যে সিও বাজার যে এলপি গ্যাসটি আছে, অর্থাৎ এটা পরিশোধিত এলপি গ্যাস, এবং এই গ্যাসের এই যে বয়লারটি, এই গ্যাস পাম্পটি বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে। এটি চালু করা হবে সেজন্য যে তাদের যে ট্যাঙ্ক অর্থাৎ কূপটা ছিল, যে বয়লারটি ছিল, সেই বয়লারটি ঠিকঠাক করা হচ্ছিল এবং এখানে ওয়েল্ডিংও করা হচ্ছিল। ঠিক সেই সময়ে যখন বাতাস দেওয়া হয়, দিয়ে লিঙ্কেজটা পরীক্ষা করা হচ্ছে যে কোনো এই কূপে কোনো লিঙ্কেজ আছে কিনা, সেটি করার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটানোর ফলে যে ঘটনাটি ঘটেছে, এখানে গ্যাস না থাকার কারণে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, কিন্তু আশেপাশের অবস্থাটা খুবই ভয়াবহ পরিস্থিতি। আমরা যতটুকু জেনেছি অন্তত 1.5 মাইল জুড়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে এই যে এখানকার যে ইকুইপমেন্টগুলো ছিল সেগুলো গিয়ে সেই বাসা বাড়িগুলো নষ্ট হয়ে গেছে এবং কিছু দোকানপাটও নষ্ট হয়ে গেছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে ক্ষয়ক্ষতিটা কি পরিমাণ হয়েছে সেটি এখন পর্যন্ত তারা নিশ্চিত করে বলতে পারছে না। তবে গ্যাস না থাকার কারণে একটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল, এ ধরনের কথা তারা বলছেন। এবং এখানে সেনাবাহিনী এবং জি ধন্যবাদ আপনাকে মাঝার। ঢাকা জাতীয় সমাবেশে আসার পথে ফরিদপুর ভাঙায় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকুপে উপজেলায় জামায়াতের আমির সহ 2 জন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। রাত 3টায় ভাঙা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ঢাকা সমাবেশে যোগ দিতে খুলনা থেকে সহকর্মীদেরকে সাথে নিয়ে রওনা করে বাসটি। এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে বাসটি দাঁড়ালে পেছন থেকে 2টি বাস একটি পিকআপ পরপর ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারায় দাকুপ উপজেলার জামায়াতের আমির আবু সাইদ। হাসপাতালে নিলে দলটির আরেক কর্মীও মারা যান। এছাড়া ভাঙার
নাসিরাবাদে দুটি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গাড়িটি দাঁড়ানো থাকা অবস্থায় পিছন থেকে দুটি বাস পরপর দুটি বাস সেই গাড়িটাকে পিছন থেকে ধাক্কা দেয়। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে শুরুতে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। গেল এপ্রিলে 3 মাসের জন্য শুল্ক কার্যকর হওয়া স্থগিত করার পরপরই চলে আসে ঢিলেমি। প্রস্তুতি গ্রহণে তখন নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। মতামত আর বিশ্লেষকরা বলছেন এই দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে তৃতীয় দেশকে আক্রান্ত করলে তা দুঃখজনক। তবে কম দামি পণ্য তৈরিতে বিশ্বে এগিয়ে বাংলাদেশ। বাড়তি শুল্ক হার শেষ পর্যন্ত কার ঘাড়ে গিয়ে পড়বে তা নিয়েই এখন দুশ্চিন্তা। শুল্ক হার সহনীয় করতে নড়েচড়ে বসেছে সরকার। কার্যপত্র তৈরি করছে বাণিজ্য মন্ত্রণালয়। সক্ষমতার নানা দিক তুলে ধরতে চায় বাংলাদেশ। গেল এপ্রিলে 35টি দেশের উপর বর্ধিত শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র। পরে তা 3 মাসের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন। সময়সীমা শেষ হলে বাংলাদেশের জন্য নির্ধারণ হয় 35% শুল্ক, যা প্রতিযোগী দেশের তুলনায় বেশি। অভিযোগ আছে যথেষ্ট সময় পেয়েও প্রস্তুতি নেয়নি সরকার। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারকদের মতামত নেওয়া হয়নি। বিশেষ করে বাণিজ্যের বাইরে চাপিয়ে দেয়া নিরাপত্তা ও রাজনৈতিক শর্তগুলো থেকে যায় আড়ালে। দ্রুততার সাথে কিছু করতে হবে, সেন্স অফ আর্জেন্সিটা হারিয়ে গেছে। প্রথম দিকে যেমন আমরা খুব দ্রুত কিছু পদক্ষেপ নিয়েছিলাম। প্রধান উপদেষ্টা পরের দিনই একটা চিঠি লিখেছেন, তারপর বাণিজ্য উপদেষ্টা USTRকে চিঠি লিখেছেন, বেশ তৎপর ছিল। কিন্তু পরে আমার মনে হয় একটু ঢিলেমি চলে এসেছিল এই সমস্ত অ্যাসাম্পশনের কারণে। শুল্ক ইস্যুতে নিষ্ক্রিয় ভূমিকায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। অথচ এই প্রতিষ্ঠানেরই সংকটের এই সময়ে সবচেয়ে সক্রিয় হওয়ার কথা ছিল। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের টানাপোড়েনের বলি কেন হবে বাংলাদেশ? মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকে, সেটি উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় পর্যায়েই সেটি সীমাবদ্ধ রাখা এবং সেই বিষয়গুলোকে অন্যান্য দেশের সঙ্গে শর্তযুক্ত করাটি ওই দেশগুলোর সামগ্রিকভাবে তার রপ্তানি সামর্থ্য এবং সামগ্রিকভাবে তার অর্থনৈতিক সামর্থ্যেও বড়ভাবে বাধা সৃষ্টি করতে পারে। বাংলাদেশ যে পণ্য তৈরি করে তার বাজার দখল করা কঠিন। তবে শেষ পর্যন্ত যদি 35% বাড়তি শুল্ক দিয়েই যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে হয়, তাহলে পণ্যের দাম বাড়বে। বাড়তি সেই মূল্য কে দেবে? সব দেশের উৎপাদন সক্ষমতা সমান নয়। বাংলাদেশ যে ধরনের পণ্য উৎপাদন করে থাকে এগুলো কম মূল্যের, বাল্ক স্কেলের, এবং এত বড় বাল্ক স্কেলে বিশ্বব্যাপী সাপ্লাই দেবার মতো কাঠামো ভিয়েতনামেরও নেই। শুল্ক পার্থক্যের কারণে যে চ্যালেঞ্জটি, সেটি কতটা আমরা ওভারকাম করতে পারবো সেটি নির্ভর করবে হলো বায়াররা এই বাড়তি শুল্কের কতটা নিজেরা গ্রহণ করবে এবং কতটা ভোক্তার দিকে দেবে এবং কতটা আমরা যারা উৎপাদনকারী আমাদের উপরে দেবে। যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে, করণীয় ঠিক করতে এখন সব পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বাণিজ্য মন্ত্রণালয়। 3য় দফায় বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে সব তুলে ধরবে বাংলাদেশ। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে আরো একটা বিরতির পর ফিরছি, থাকুন সঙ্গেই। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের জন্য 2 মাস আগে থেকেই প্রস্তুত হতে শুরু করেছে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। সোহাগ গাজী, সৈকত আলী, মার্শাল আইয়ুব এবং ফজলে রাব্বির মতো সিনিয়র ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন। ACBL এ সেরা পারফরমেন্স করে দলের ফেরার স্বপ্নটা জিতিয়ে রাখতে চান এই ক্রিকেটাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের রিহ্যাব কিংবা HPO এ দলের তরুণ ক্রিকেটারদের অনুশীলন, ফিটনেস নিয়ে কাজ করার চিত্রটা নিয়মিত ঘটনা। কিন্তু একাডেমি মাঠে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী, মার্শাল আইয়ুব, ফজলে রাব্বি, তানভীর হায়দারদের একসাথে দেখাটা মোটেও নিয়মিত ঘটনা নয়। কেবলমাত্র জাতীয় লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চললেই মিরপুরে আনাগোনা দেখা যায় এইসব ক্রিকেটারদের। তবে এই মুহূর্তে ঘরোয়া লিগের কোনো টুর্নামেন্ট চলছে না। NCL শুরু হতে সময় বাকি আছে অনেক। কিন্তু এই ক্রিকেটাররা কেন হঠাৎ মিরপুরে? ত্রিশূর্ধ্ব এই ক্রিকেটারদের বুড়োর কাতারে ফেলে তাদের নিয়ে বড় কোনো পরিকল্পনাও নেই বিসিবির। তবে বোর্ডের ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী ডালিমের তত্ত্বাবধানে ব্যক্তি উদ্যোগেই ফজলে রাব্বি, সোহাগ গাজী, মার্শাল আইয়ুব, সৈকত আলী, ইয়াসির আরাফাত মিশুদ, তানভীর হায়দারের মতো ক্রিকেটাররা কাজ শুরু করেছেন ফিটনেস উন্নতিতে। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় লিগের আগে ফিটনেসটা বিশ্বমানের করতেই এই প্রয়াস অভিজ্ঞ এই ক্রিকেটারদের।
তারা ফিজিক্যাল ফিটনেস ডেভেলপমেন্টের জন্য তাদের প্রচেষ্টা আছে। যেহেতু আমরা ন্যাশনাল টিমে কাজ করি, ন্যাশনাল টিমের প্লেয়ারদের যে স্ট্যান্ডার্ড বা যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার তাদের স্ট্যান্ডার্ডটা খুব একটা দূরে আমি বলবো না, বাট ফার্স্ট ক্লাস প্লেয়াররা তারা চাচ্ছে আর কি যে আমরা যেন ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডে যেন আমরা ফিটনেসটা করতে পারি, ফিটনেস অ্যাচিভ করতে পারি। 30 বুড়ো সেই তত্ত্বকে ভুল প্রমাণ করে জাতীয় দলে ফেরার স্বপ্নটা এখনো দেখেন এইসব ক্রিকেটার। তবে লক্ষ্য আপাতত কেবলমাত্র জাতীয় লীগ, কেননা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেই কেবল মিলবে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণের সুযোগ। ন্যাশনাল টিমের স্বপ্ন নিয়েই খেলা, যতদিন খেলবো স্বপ্ন থাকবে ন্যাশনাল টিমের জন্যই আর কি। অ্যাজ এ বরিশাল ডিভিশনের প্লেয়ার হয়ে আসলে চিন্তা করি যে সবসময় বরিশাল ডিভিশনকে ভালো একটা প্লেজে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর সেটা যদি আমার পারফরমেন্স যদি হয় সেটা আরও গর্বের বিষয়। ঘরোয়া ক্রিকেট সিজন শুরুর আগে সিনিয়র ক্রিকেটারদের এমন সংঘবদ্ধ হয়ে ফিটনেস নিয়ে কাজ করার নজির খুব একটা দেখা যায় না। অবশ্যই ব্যক্তি উদ্যোগে প্রত্যেকেই প্রস্তুতি নিয়েই থাকেন। তবে এবার সৈকত, মার্শাল, সোহাগ, তানভীরদের এমন উদ্যোগ নিশ্চিতভাবেই তৈরি করতে পারে নতুন দৃষ্টান্ত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টার আপডেট। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। থাকুন সাথে।